কোনো ধরনের প্রাইভেট ওনারশিপ থাকবে না। এটা সবগুলি হচ্ছে পাবলিক ওনারশিপ থাকবে না, প্রাইভেট ওনারশিপ থাকবে। মানে দ্যাট মিনস ব্যক্তি মালিকানা। কোনো সম্পদের বা কোনো প্রপার্টির বা কোনো ইন্ডাস্ট্রি, শিল্প কারখানার মালিকানা হবে প্রাইভেট, বেসরকারি, কোনো ব্যক্তির হাতে থাকবে। তারপর প্রফিট মোটিভ, এটা এই মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থার মূল উদ্দেশ্যই থাকবে মুনাফা অর্জন করা, লাভ অর্জন করা। বাজারে কোনো পণ্য বিক্রি করবে না, বা এটা হচ্ছে তার সোশ্যালিস্ট ইকোনমিতে চলে যেতে হবে। তো কাজে প্রফিট মোটিভ, এটা হচ্ছে একটা অন্যতম বৈশিষ্ট্য। তারপরে যেটা মুক্তবাজার অর্থনীতির মেইন যে বিষয়, সেটা হচ্ছে মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থায় কোনো ধরনের কোনো বাধা, সরকারি কোনো বিধিনিষেধ থাকবে না। দ্যাট মিনস সরকার কোনো ধরনের শুল্ক, ট্যাক্স বা কোনো ধরনের প্রশাসনিক কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এটা হচ্ছে মুক্তবাজার অর্থনীতির 1 নাম্বার মেইন বৈশিষ্ট্য। তারপর আরেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থায় পণ্যের দাম বা দ্রব্যের দাম চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে নির্ধারিত হবে। এখানে কোনো ব্যক্তি বা কোনো সরকার কোনো পণ্যের দাম বলে দিতে পারবে না যে আজকে এই পণ্যের দাম এত টাকা, এটা করতে পারবে না। করলেই মুক্তবাজার অর্থনীতি আর হবে না। কাজে এটা আরেকটা বৈশিষ্ট্য। নেক্সট যে বৈশিষ্ট্য, সেটা আমি শুরুতে বলছিলাম, আবারও বলছি যে গভর্নমেন্টের এখানে সরকারের ভূমিকা থাকবে খুবই সীমিত। সরাসরি কোনো হস্তক্ষেপ করতে পারবে না পণ্যের দাম নির্ধারণে, কিন্তু সরকার মনিটর করবে, সুপারভাইজ করবে, দূর থেকে দেখবে যে এই যে ক্রেতা বিক্রেতারা পণ্য যে ক্রয় বিক্রয় করছে, এটা কি কোনো ধরনের বিক্রেতা কি চাপিয়ে দিচ্ছে কিনা পণ্যের দামটা, নাকি চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে নির্ধারিত হচ্ছে, এটা সঠিকভাবে হচ্ছে কিনা, সেটা মনিটরিং করবে সরকার। তার মানে সরকারের ভূমিকাটা হবে শুধু মনিটরিং এর মধ্যে সীমাবদ্ধ। যদি কেউ না মানে সেই চাহিদা যোগানের যে ন্যাচারাল প্রক্রিয়ায় যে দ্রব্যের দাম নির্ধারিত হবে, সেটা যদি না মানা হয়, সরকার তখন অ্যাকশনে যাবে। যদি দেখে ফর এক্সাম্পল যে আজকে পেঁয়াজের দাম যদি দেখে সরকার যে নর্মালি যে বাজারের রেট ফর এক্সাম্পল 50 টাকা, এখন যদি সরকার দেখে যে হঠাৎ করে ব্যবসায়ীরা কৃত্রিম ভাবে সংকট তৈরি করে কালকে এটার দাম 100 টাকা করে ফেলছে পেঁয়াজের দাম, যেটা হচ্ছে বাংলাদেশে, সেখানে গভর্নমেন্ট হস্তক্ষেপ করবে। তখন গভর্নমেন্ট ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ গভর্নমেন্ট দূর থেকে যদি দেখতো যে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি না করে আসলে পেঁয়াজের সংকট, পেঁয়াজ নাই, বাজারে নাই, গোডাউনে নাই, স্টকে নাই, কোথাও নাই, তখন যদি পেঁয়াজের দাম বেড়ে যায়, তখন গভর্নমেন্ট কিছু বলতে পারবে না। কারণ বাজারের যে নিয়ম, যে সাপ্লাই কম, কাজেই এখানে তুলনায় এটা যে দাম বাড়বে, তখন গভর্নমেন্ট কিছু বলবে। আর যদি গভর্নমেন্ট যদি দেখে যে সাপ্লাই আছে, পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই আছে, স্টকে আছে। হ্যালো, শোনা যাচ্ছে কথা? তানজিরা, আচ্ছা আচ্ছা, আমার এখানে মাঝে মাঝে দেখাচ্ছে যে নেটওয়ার্ক আনস্টেবল, এই জন্য আমি মনে করি যে চলে গেছে কিনা নেটওয়ার্ক। আচ্ছা, তো কাউসার যদি কখনো বা আমি মিস করি, তাহলে আমাকে ফোন দিয়েন যে স্যার আপনি লেকচার দিচ্ছেন কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, কারণ আমি শুধু স্লাইডটা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ কাউসার? জি স্যার, জানাবো। হ্যাঁ, একটু জানেন। তো যেটা বলছিলাম যে এখানে সরকারের ভূমিকাটা হবে খুবই সীমিত আকারের, জাস্ট মনিটরিং করা, তদারকি করা, যে বাজারটা চাহিদা যোগানের উপর ভিত্তি করে পণ্যের দাম নির্ধারিত হচ্ছে কিনা, এভাবে চলছে কিনা, এটা শুধু দূর থেকে দেখা, আর কিছু না। যদি এটা ব্যত্যয় ঘটে, তাহলে গভর্নমেন্ট এখানে হস্তক্ষেপ করবে। যেমন উদাহরণ হিসেবে আমি বলছিলাম যে পেঁয়াজের দাম যদি ন্যাচারালি চাহিদা যোগানের উপর ভিত্তি করে এটা দাম নির্ধারিত হয়েছে আজকে 40 টাকা, কালকে যদি হঠাৎ করে, কারণ গভর্নমেন্ট দেখতেছে যে যোগানের অভাব নাই, পেঁয়াজ গুডাউন করা, ইন্ডিয়া থেকে আসছে, বাংলাদেশে পেঁয়াজ নতুন হচ্ছে, এখন কালকে যদি হঠাৎ করে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম
সরকার এখানে হস্তক্ষেপ করবে, তখন ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ পেঁয়াজ তো যথেষ্ট পরিমাণ সরবরাহ আছে, সাপ্লাই আছে, গোডাউনে আছে, কাজে তোমাদের বাড়ানোর কোনো অধিকার নাই, তোমরা এটা কমাও, তখন গভর্নমেন্ট হস্তক্ষেপ করবে। তো এই ফ্রি মার্কেট ইকোনমিতে গভর্নমেন্টের ভূমিকাটা হচ্ছে এরকম। তারপর হচ্ছে যে এখানে কনজিউমারের ফ্রিডম আছে এবং বিক্রেতারও ফ্রিডম আছে। এই ফ্রি মার্কেট ইকোনমিক সিস্টেমে ক্রেতা এবং বিক্রেতার স্বাধীনতা, যে ক্রেতা যতটুকু পরিমাণ পণ্য তার দরকার ততটুকু কিনতে পারবে, এখানে কোনো রেস্ট্রিকশন নাই যে আজকে এত 5 কেজি চালের বেশি কিনা যাবে না বা 2 কেজি পেঁয়াজের বেশি কিনা যাবে না, যেটা মাঝে মাঝে আমরা দেখি সংকটকালে এরকম সরকার বলে। বাট এটা ফ্রি মার্কেট ইকোনমিতে করা যাবে না। এখানে ক্রেতা বা আমরা যারা ভোক্তা আছি তারা যতটুকু পরিমাণ ততটুকুই পণ্য আমরা কিনতে পারবো, এটাই ফ্রি মার্কেট ইকোনমি। তো আমি একটা উদাহরণ মানে একটা মনে পড়ছে আমার, আমাকে শোনা যাচ্ছে তানজিলা? স্যার শুনতে পাচ্ছি। তো এই যে মুক্তবাজার অর্থনীতিতে এবং বিক্রেতার স্বাধীনতা থাকে, বিক্রেতা যতটুকু পরিমাণ পণ্য সে উৎপাদন করতে পারবে, বিক্রি করতে পারবে, বাজারে কোনো ধরনের নিয়ন্ত্রণ থাকবে না, সরকারের হস্তক্ষেপ থাকবে না। আবার ক্রেতাও যতটুকু পরিমাণ পণ্য ততটুকু পরিমাণ সে কিনতে পারবে, বুক করতে পারবে, সেটাই হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি। যেমন এই ক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন নেদারল্যান্ডে ছিলাম আগে, বছর খানেক আগে, তখন আমি আসার সময় আমি নেদারল্যান্ড থেকে আমি শপিং করছিলাম বাড়ির বাসার জন্য। তো বিশেষ করে আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আমি তার জন্য নেদারল্যান্ড থেকে খ্যাত, সারা পৃথিবী খ্যাত ডেইরি ফার্মের জন্য নেদারল্যান্ড। আমি স্বাভাবিকভাবে বাচ্চার জন্য যে দুধ পাওয়া যায়, বিশেষ করে পাউডার মিল্ক, ওইগুলা কিনতে চাচ্ছি সুপার শপে। তো আমি তো এই পর্যন্ত নেদারল্যান্ডে যা কিছু পণ্য সব যতটুকু পরিমাণ কিনতে পারছি, কোনো রেস্ট্রিকশন নাই, সমস্যা নাই, ভালো। তো ডেইরি মিল্ক কিনতে গেছি আমি, ওটা যেহেতু ফ্রেশ, আমি একসাথে 5-7টা 10টা আমি কিনা প্ল্যান করছি। আমি ট্রলিতে ঠিক 8-10টা সুপার শপ করে 10টা প্রায় 8-10টার মতো আমি এই ডেইরি মিল্কের 1 কেজি বক্স পে করতে গেছি ক্যাশে। তখন ওই মিল্ক পাউডারের যে পট 10টা দেখছে, বলছে নো, তুমি 10টা কিনতে পারবে না। কেন? কটা কিনতে পারবো? 2টা কিনতে পারবো, সর্বোচ্চ 2টা কিনতে পারবো একসাথে। আমি তো স্ট্রেঞ্জ হয়ে গেছি, যে আমার খুব আশা ছিল বাচ্চার জন্য আমি একসাথে অনেকগুলো নিয়ে আসবো, গুঁড়া দুধ নিয়ে আসবো। সে বলে যে ওরে আমি বলছি যে দেখো আমার ম্যানেজার মানে একটু ওই সুপার শপের যাইতে কে আছে ওর সাথে কথা বলবো। না, দ্যাটস দ্য রুল। হ্যাঁ, নেদারল্যান্ডে তোমার বুঝতে হবে এখানে আইনি সবার জন্য সমান। তারপরও আমি কথা বললাম ওনার এই সুপার শপের যে মেইন দায়িত্বে আছে ম্যানেজারকে বললাম যে তোমরা নেদারল্যান্ড তো যতটুকু জানি একটা মুক্তবাজার অর্থনীতি দেশ, ফ্রি মার্কেট ইকোনমি দেশ, পুঁজিবাদী দেশ বর্তমানে। তোমরা কি বিশ্বাস করো? হ্যাঁ, ইয়েস। আমি বলছি মুক্তবাজার অর্থনীতি তো যে ক্রেতার স্বাধীনতা থাকে, আমি যতটুকু পরিমাণ পণ্য ততটুকু কিনতে পারবো। হ্যাঁ, তো আমি তো এখানে আমার প্রয়োজন হচ্ছে আমার 10টা, তো তুমি আমাকে 2টা দিচ্ছ কেন? তাহলে তো তোমার ওই নীতির সাথে এটা যাচ্ছে না, তোমার এই পলিসিটা যে 2টা বেশি নেওয়া যাবে না। পরে সে খুব মজা পাইলো, হাসলো, তো বলছে দ্যাটস গুড, মানে ট্রু তুমি যেটা বলছো, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে আমরা এই ব্যবস্থাটা নিতে বাধ্য হয়েছি গত বছর না এর আগের বছর, 2 বছর হয়েছে। পরে সে হিস্ট্রিটা বললো যে একবার নাকি কোন চাইনিজ সে ব্যবসায়ী হিসেবে ওখান থেকে একদিনে বিভিন্ন সুপার শপ থেকে প্রায় এই শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছি না।
কাস- কাসার কাসার ভাই আপনি একটু সাহায্য করেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটাও খারাপ না। ঠিক আছে তানজিলা, তাহলে আমরা শেষ করতে পারবো 50 মিনিটসের মধ্যে আশা করি। হ্যাঁ, তাইলে আমরা যেটা আলোচনা করছিলাম যে মুক্তবাজার অর্থনীতি কিছু বৈশিষ্ট্য, সেগুলো আলোচনা করলাম এবং এটার সাথে ক্যাপিটালিজমের একটা ভালো মিল আছে। কাজে আপনারা যখন পড়বেন তখন ক্যাপিটালিজম, গ্লোবালাইজেশন এবং মুক্তবাজার অর্থনীতি এই তিনটাকে রিলেট করে পড়লে মনে থাকবে। তো আমরা এখন যে বিষয়টা, যে এই মুক্তবাজার অর্থনীতিটা মূলত ডেভেলপিং কান্ট্রি বা উন্নয়নশীল দেশগুলোতে আসছে বেসিক্যালি 80 দশকের পর থেকে। 80 দশকের পর থেকে যখন এই উন্নত বিশ্ব, বিশেষ করে পুঁজিবাদী দেশগুলো, যারা মুক্তবাজার অর্থনীতি সেই 100-150 বছর আগের থেকে চালু করে আসছে, সেই ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আমেরিকা, তারা এই 1980 দশকের থেকে এই আমাদের মতো গরিব দেশগুলোতে তারা মুক্তবাজার অর্থনীতি চালু করার জন্য এক ধরনের চাপই দিয়েছে। কারণ তাদের প্রবর্তিত প্রতিষ্ঠান হচ্ছে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক। এই ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ আমাদের মতো গরিব দেশগুলোকে তারা ঋণ দেওয়ার নামে এই মুক্তবাজার অর্থনীতিতে চালু করার জন্য তারা এক ধরনের আমাদেরকে প্রেসারই দিয়েছে। তো এই প্রেসারের অংশ হিসেবে আমরাও মেনে নিতে বাধ্য হয়েছি, কারণ আমাদের নানা কারণে আমাদের সাহায্য দরকার ছিল, ঋণ দরকার ছিল। যারা নতুন স্বাধীন হয়েছে, বাংলাদেশের মতো আরো যে আফ্রিকা, এশিয়ার বিভিন্ন নতুন দেশগুলো, তাদের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা দরকার ছিল। এই আর্থিক সহযোগিতা আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে নিতে গিয়েই তারা আমাদেরকে ওই মুক্তবাজার অর্থনীতি চালু করার জন্য এক ধরনের প্রেসারাইজ করেছে। আমরাও সেটা ফলো করেছি। কিন্তু আমাদের পরিবেশ, আমাদের প্রতিষ্ঠানগুলো কতটুকু প্রস্তুত ছিল এই মুক্তবাজার অর্থনীতি চালু করা, সেটা আমরা দেখি নাই। আমরা তাদের চাপে আমরা নিয়েছি। তো সেপ একটা প্রোগ্রাম, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, এটা আইএমএফ প্রবর্তন করেছে যে তোমাদেরকে ঋণ দিব, তোমরা বিনিময়ে তোমাদের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, আর্থিক পলিসিগুলো আছে, সেটা তোমাদের সংস্কার করতে হবে এই সেপের মাধ্যমে। সেপ হচ্ছে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম। এই সেপের আমাদেরকে চাপিয়ে দিল যে তোমরা সেপকে ফলো করো। সেপ মানে কি? সেপ হচ্ছে যে তিনটা জিনিস, সেপের তিনটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে তোমাদের দেশের বাণিজ্যটাকে লিবারালাইজ করতে হবে, উদার করতে হবে। দ্যাট মিনস আমাদের গভর্নমেন্টের রেস্ট্রিকশন উঠাই দিতে হবে, বিদেশিরা যাতে অবাধে বাণিজ্য করতে পারে। তোমাদের দেশের ব্যক্তিগত মালিকানা যারা আছে, ব্যক্তি যারা আছে, তারা যদি ইজিলি ব্যবসা করতে পারে, এই জন্য তোমাদের ব্যবসা খাতে যত ধরনের গভর্নমেন্ট রেস্ট্রিকশন আছে, বাধা আছে, আইন আছে, সেটা উঠাই নিতে হবে। মানে দ্যাট মিনস ব্যবসাটাকে লিবারালাইজ করতে হবে, উদার করতে হবে। এটা 2 নম্বর হচ্ছে প্রাইভেটাইজেশন, ব্যক্তি মালিকানা। দ্যাট মিনস তোমাদের দেশে যে প্রতিষ্ঠানগুলো লস হইতেছে, হ্যাঁ, এটা গভর্নমেন্টের আন্ডার থাকার কারণেই লস হইতেছে। কারণ গভর্নমেন্ট মানে হচ্ছে ইনএফিশিয়েন্সি, করাপশন। এই তো তোমরা এটা যদি ব্যক্তির হাতে ছেড়ে দাও, তাহলে তাদের ম্যানেজমেন্ট ভালো হবে, দুর্নীতি কম হবে, যার কারণে এই প্রতিষ্ঠানগুলো লাভজনক হবে। কাজেই তোমরা প্রাইভেটাইজেশন করতে হবে, এটা একটা শর্ত। 3 নম্বর হচ্ছে এক্সটার্নাল ওপেনিং। দ্যাট মিনস বিদেশিদের জন্য তোমাদের বাজার, তোমাদের ব্যবসা বাণিজ্য এগুলো ওপেন করতে হবে, যাতে বিদেশিরা এসে ইজিলি ইনভেস্ট করতে পারে, এখানে ইজিলি ব্যবসা করতে পারে। যার কারণে বিদেশিদের উপর তোমাদের সরকারের যে নিষেধাজ্ঞা, বিভিন্ন কঠিন রেস্ট্রিকশন গুলো আছে, নিয়ম কানুন আছে, সেটা উঠায় দিয়ে বিদেশিদের জন্য একটা ভালো পরিবেশ করে দিতে হবে। এই 3টা প্রোগ্রাম নিয়ে কিন্তু সেপ তৈরি করা হয়েছে। আর এই সেপটা আমাদের মতো দেশগুলো, বাংলাদেশও আমরা মেনে নিয়েছি 90 দশকে, অনেক দেশ আফ্রিকার 80 দশকে মেনে নিয়েছে। তো এরকম ভাবে দেখা গেছে যে ডেভেলপিং কান্ট্রিতে এই মুক্তবাজার অর্থনীতি, সেপ মানে হচ্ছে মুক্তবাজার অর্থনীতি চালু করার একটা ফার্স্ট স্টেপ। এই সেপের মাধ্যমে কিন্তু আমরা মুক্তবাজার অর্থনীতির দিকে ঢুকলাম। তো বাংলাদেশ 90 দশকে ঢুকছে, ইন্ডিয়া 90 দশকে ঢুকছে, মালয়েশিয়া ঢুকেই নাই, আবার সিঙ্গাপুর ঢুকছে। এরকম বেশিরভাগ উন্নয়নশীল দেশগুলো তার 80 থেকে 90 দশকের দিকে এই মুক্তবাজার অর্থনীতি ব্যবস্থা তারা চালু করেছে। এখন এই মুক্তবাজার অর্থনীতি নিয়ে এক ধরনের ডিবেট আছে, বিতর্ক আছে, যে
এই মুক্তবাজার অর্থনীতি চালু করতে গিয়ে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে এবং রাজনৈতিক সামাজিক জীবনে কতটুকু প্রভাব পড়ছে, এটা কি আমাদের জন্য উপযোগী নাকি এটা উপযোগী না, এটা নিয়ে একটা ডিবেট আছে, মতভেদ আছে। কেউ কেউ বলছে যে মুক্তবাজার অর্থনীতি আমাদের জন্য খুবই দরকার, কারণ হচ্ছে সারা বিশ্ব চলছে মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে। কাজে আমাদের এই বিশ্ব বাজার থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই, আইসোলেশনের কোনো সুযোগ নেই, আমাদেরকে ওই বাজারে ঢুকতে হবে, তাহলে আমরা গ্লোবালি আমাদের কম্পিটিশন করতে পারবো, বিদেশিরা আমাদের বাণিজ্য করতে আসবে, আমরাও যেতে পারবো বিদেশে। কাজে মুক্তবাজার অর্থনীতি চালু করাটা আমাদের অর্থনীতির জন্য খুবই দরকার। তো এই যে পক্ষে যারা বলছে তারা কি যুক্তি দিচ্ছে, তাদের আর্গুমেন্টটা কি মুক্তবাজার অর্থনীতি চালু করার পক্ষে? তারা বলছে যে মুক্তবাজার অর্থনীতি যদি চালু করি তাহলে এই যে আমরা যেরকম বিদেশে বাণিজ্য করতে পারবো, বিদেশিরা আমাদের দেশে আসতে পারবে, ইনভেস্টমেন্ট করব, তো এতে করে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। এই যে আজকে যে আমাদের 8% প্রবৃদ্ধি বাংলাদেশের গত প্রায় 5-7 বছর ধরে একই চলছে, এটা কিন্তু এই মুক্তবাজার অর্থনীতির কারণে। কারণ বিদেশিরা এসে প্রচুর ইনভেস্ট করছে, আমাদের গার্মেন্টস ইনভেস্ট করছে, আমাদের এনার্জিতে ইনভেস্ট করছে, বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করছে। আবার আমরাও কিন্তু বিদেশে গিয়ে ইনভেস্ট করছি, ফার্মাসিউটিক্যাল পণ্য রপ্তানি করছি, আমাদের লেদার পণ্য, পোশাক, তৈরি পোশাক, এরপর আমাদের যে মানে আমাদের যে জনবল আছে, জনশক্তি আছে, সেটা মুক্তবাজার অর্থনীতির কারণে আমরা এক্সপোর্ট করতে পারছি, বিদেশে আমাদের শ্রমিকরা গিয়ে কাজ করছে, বিনিময়ে ইনকাম করে দেশে পাঠাচ্ছে, এতে করে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে। এটা তারপর বলছে যে এই মুক্তবাজার অর্থনীতি চালু করলে আমাদের নতুন নতুন বাজার সৃষ্টি হবে। আজকে আমরা তৈরি পোশাকের ক্ষেত্রে বিশ্বের মধ্যে প্রায় সেকেন্ড পজিশন আছি, গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তো আমরা যদি মুক্তবাজার অর্থনীতির সাথে ইন্টিগ্রেট হই, গ্লোবাল মার্কেটের সাথে যদি ইন্টিগ্রেশন হইতে পারি, তাহলে আমরা বিদেশে বিভিন্ন দেশে আমরা আমাদের তৈরি পোশাকগুলো বা আমাদের যে লেদার সামগ্রীগুলো আমরা ইজিলি এক্সপোর্ট করতে পারবো, রপ্তানি করতে পারবো, যেটা আমাদের আয় হবে, উন্নয়ন হবে। 3 নম্বর বলছে যে যদি মুক্তবাজার অর্থনীতিতে আমরা ঢুকি তাহলে আমাদের রপ্তানিমুখী অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। রপ্তানিমুখী যেমন গার্মেন্টস একটা রপ্তানিমুখী শিল্প, লেদার রপ্তানিমুখী, ওষুধ, ফার্মাসিউটিক্যালস এটা একটা রপ্তানিমুখী শিল্প। রপ্তানিমুখী মানে হচ্ছে আমরা যে পণ্যগুলো বিদেশে রপ্তানি করতে পারি। কাজেই এই রপ্তানিমুখী নতুন নতুন শিল্প কারখানা আমাদের দেশে গড়ে উঠবে যদি মুক্তবাজার অর্থনীতিতে আমরা ঢুকি, কারণ বিদেশিরা এসে এখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করবে। বাংলাদেশ যেহেতু এখানে সহজে শ্রম পাওয়া যায়, সস্তায় শ্রমিক শ্রম পাওয়া যায়, আবার এখানে গভর্নমেন্টের নিয়ম কানুন ফ্লেক্সিবল, অনেক সুযোগ সুবিধা দেওয়া আছে বিদেশি ব্যবসায়ীদের জন্য। কাজেই এখানে বিদেশিরা যদি আসে তারা ইনভেস্ট করবে, নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে, আর আমাদের অনেকে এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে এই সমস্ত শিল্প কারখানায়। কাজে এটা আমাদের অর্থনীতির জন্য, সামাজিক উন্নয়নের জন্য এটা লাভবান হবে মুক্তবাজার অর্থনীতি, এটা বলছে। তারপর বলছে যে যদি আমরা মুক্তবাজার অর্থনীতি যাই তাহলে আমাদের যে বিনিয়োগকারী আছে আমাদের দেশে, উন্নয়নশীল দেশগুলোর যে বিনিয়োগকারী, তারা বিদেশে গিয়ে তারা বিনিয়োগ করতে তারা মানে সুযোগ পাবে, প্লাস তাদের দক্ষতা বাড়বে। কারণ বিদেশে গিয়ে যখন তারা ইনভেস্ট করতে যাবে তখন কিন্তু একটা কম্পিটিশন তারা ফেস করতে হবে তাদের। যেমন আজকে তৈরি পোশাকের ক্ষেত্রে ফর এক্সাম্পল, আমরা যদি কোনো দেশে যাই তৈরি পোশাক নিয়ে যে আমাদের দেশে এই পণ্যটা তোমরা নেও, তাহলে ওখানে কিন্তু তৈরি পোশাক আরো বিশ্বের অনেক দেশ কিন্তু উৎপাদন করছে। যেমন ভিয়েতনাম আমাদের যে প্রতিযোগী, ভিয়েতনামও কিন্তু তৈরি পোশাক সহজ অল্প দামে, কম দামে কিন্তু তারা বিদেশে রপ্তানি করছে। কাজে আমরা যখন কোথাও যাই তখন ভিয়েতনামি পোশাক কিন্তু তারা বিবেচনায় নেয়, তখন যে দেশের তৈরি পোশাকটা খুব মানে দেখতে সুন্দর প্লাস সস্তা সেটাই কিন্তু কিনে। তো কাজে এই যে গ্লোবাল কম্পিটিশনের কথা মাথায় রেখে কিন্তু আমাদের ইনভেস্টররা, আমাদের ব্যবসায়ীরা তারা তাদের পণ্য উৎপাদন করতে পারছে। এটাই হচ্ছে মুক্তবাজার অর্থনীতির পজিটিভ দিক। তারপর যে আমাদের যে দেশি যে সম্পদগুলো আছে এটার একটা যথাযথ ব্যবস্থা আমরা করতে পারবো, যথাযথ কাজে লাগাতে পারবো। কারণ আমাদের ডোমেস্টিক রিসোর্স কি আছে? ন্যাচারাল গ্যাস, কোল, আমাদের আছে জনশক্তি, এটা একটা রিসোর্স। তো আমরা যদি মুক্তবাজার অর্থনীতিতে যাই তাহলে আমাদের এই সম্পদগুলোকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারবো, সেটাও এক ধরনের তাদের যুক্তি। স্যার এখানে হেডলাইনটা কি ডেভেলপিং কান্ট্রি হবে? হ্যাঁ সরি, হ্যাঁ বিটা হয়ে গেছে, থ্যাংক ইউ রাঞ্জিলা, এটা ডেভেলপিং কান্ট্রি হবে, রাইট। তাহলে এই যে যারা
এই যে উন্নয়নশীল দেশে মুক্তবাজার অর্থনীতির পক্ষে কথা বলছে, তারা এই যুক্তিগুলো দিচ্ছে যে এই কারণে মুক্তবাজার অর্থনীতি আমাদের মতো গরিব দেশগুলোর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক উন্নয়নের জন্য খুব উপযোগী। যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, তারা বলছে প্রযুক্তির উন্নয়ন হবে, কারণ মুক্তবাজার অর্থনীতিতে আমরা যুক্ত হলেই কেবল আমরা বিদেশ থেকে প্রযুক্তি, বিজ্ঞান, বৈজ্ঞানিক যে এক্সপার্ট তাদেরকে আমরা নিয়ে আসতে পারবো। আমাদের ব্যবসায়ীরা বিদেশ থেকে তাদের প্রয়োজনেই কিন্তু প্রযুক্তি হায়ার করবে, ইম্পোর্ট করবে, এক্সপার্ট ইম্পোর্ট করবে। এতে করে আমাদের দেশে একটা প্রযুক্তির উন্নয়ন হবে, কারণ আমাদের প্রোডাকশনে তখন প্রযুক্তির ব্যবহার আমরা করতে হবে। কারণ যেহেতু বিদেশিরা প্রযুক্তি ব্যবহার করে তারা সস্তায় কম দামে একটা জিনিস উৎপাদন করছে, আর আমরা যদি ম্যানুয়ালি করি তাহলে আমরা তাদের সাথে কম্পিটিশন করতে পারবো না, বিধায় আমাদের প্রযুক্তি আমদানি করতে হবে। তো এতে করে আমাদের দেশে প্রযুক্তি উন্নয়ন হবে। এইভাবেই তারা যুক্তি দিচ্ছে। পাশাপাশি মুক্তবাজার অর্থনীতির ফলে আমাদের ইনভেস্টররা যখন বিদেশি ইনভেস্ট করবে, প্লাস বিদেশিরা যখন আমাদের ইনভেস্ট করবে, তখন আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন বাড়বে। আমরা আমাদের যে সহজ উৎপাদন করতে পারি বা যে পণ্যগুলো আমাদের সবচেয়ে বেশি সুবিধা, সেগুলো বিদেশে রপ্তানি করে আমরা পর্যাপ্ত পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো, যেটা আমাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগবে। দুর্নীতি কমে আসবে মুক্তবাজার অর্থনীতির ফলে, কারণ বিদেশিরা যখন এখানে ইনভেস্ট করবে তাহলে নিশ্চয়ই তারা আমাদের দেশের মানুষগুলো দুর্নীতি করতে পারবে না, কারণ তারা দক্ষ ব্যবস্থাপনা তৈরি করবে, মনিটরিং সৃষ্টি করবে, সিস্টেম ডেভেলপ করবে, করাপশন কমে আসবে। এটা ছিল পক্ষে, এখনো সে বিপক্ষে। আবার আরেকটা দল বলছে না, মুক্তবাজার অর্থনীতি চালু করার মতো অবস্থা বলতে আমাদের দেশের যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে, অর্থনৈতিক যে পলিসিগুলো আছে, ম্যাক্রো মাইক্রো ইকোনমিক পলিসিগুলো, সেটা এখনো প্রস্তুত না, এখনো উপযোগী না যে এরকম একটা মুক্তবাজার অর্থনীতি চালু করার মতো। কারণ মুক্তবাজার অর্থনীতি চালু করলে বিদেশিরা এখানে আসবে ব্যবসা করতে, আমাদেরকে যেতে হবে। আর যে বিদেশিরা যে আসবে তাদেরকে তো আমাদের ট্যাকেল দিতে হবে, তাদেরকে তো আমাদের কন্ট্রোল করতে হবে। এমনিতে যদি ছেড়ে দেই তাহলে তো আমাদের দেশের পণ্যগুলো মার খেয়ে যাবে। এই জন্য কিছু অর্থনীতিবিদ তারা যুক্তি দিচ্ছে যে না, মুক্তবাজার অর্থনীতি চালু করার জন্য আগে আমরা পরিবেশটা তৈরি করি, আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করি, আমাদের পলিসিগুলোকে আরো বেশি আপডেট করি, তাহলেই দেন আমরা মুক্তবাজার অর্থনীতি চালু করি। কিন্তু এখনো যদি চালু করি তাহলে ইট ইজ টু আর্লি, তাহলে আমরা আমাদের বাজার পরে আমরা ধরে রাখতে পারবো না, আমরা ক্রাইসিসে পড়ে যাবো। যেরকম করে বিশ্বের যতগুলো বিভিন্ন দেশে আমরা জানি যে এশিয়াতে 1997 সালে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, আর্থিক সংকট। মেক্সিকোতে 1982 সালে একটা ডেট ক্রাইসিস, ঋণ সংকট হয়েছিল। আফ্রিকাতে সংকট হয়েছিল, নাইজেরিয়াতে। এরকম বিভিন্ন দেশ হঠাৎ করে মুক্তবাজার অর্থনীতি চালু করার ফলে তাদের দেশে অর্থনৈতিক বসে গেছিল। তো কাজেই আমরা মুক্তবাজার অর্থনীতিতে যাব তার আগে আমাদের নিজস্ব স্থাপনাগুলোকে শক্তিশালী করি, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করি, তারপরে আমরা মুক্তবাজার অর্থনীতি চালু করি। এটা তাদের যুক্তি। তো তারা কেন যুক্তি দিচ্ছে, মানে বিরুদ্ধে, তাদের যুক্তিগুলো কি, বিপক্ষে আর্গুমেন্ট কি যে মুক্তবাজার অর্থনীতির বিপক্ষে কেন এখন চালু করা উচিত না? তারা বলছে যে মুক্তবাজার অর্থনীতি চালু করি তাহলে এক ধরনের মনোপলি সৃষ্টি হবে। মনোপলি বলতে একচেটিয়া বলতে যে মুক্তবাজার অর্থনীতি চালু করার ফলে বিদেশিরা যারা ওয়ার্ল্ড গ্লোবালি মানে রেপুটেড, তারা অনেক আর্থিকভাবে সচ্ছল, প্রযুক্তিগতভাবে অনেক উন্নত, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের মতো দেশে যখন চলে আসবে তখন তারা আইসা তারা এখানে একচেটিয়া ভাবে তারা বাজার মানে তাদের পণ্যগুলো বিক্রি করবে। বিনিময়ে যেটা হবে, আমাদের যে লোকাল ইন্ডাস্ট্রিগুলো, আমাদের যে লোকাল লেভেলে আমাদের যে ছোট ছোট কোম্পানিগুলো আছে, বা আমাদের যে নাপানা বা স্কয়ার বা ইউনিলিভার, এগুলো যদিও মাল্টিন্যাশনাল বাল্ক, এগুলো তো আমাদের লোকাল। তো তারা ওই যে গ্লোবাল যে মাল্টিন্যাশনাল বিভিন্ন কোম্পানি আছে তাদের সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারবে না। তাদের পণ্যগুলো অনেক চকচকে হবে, অনেক সুন্দর হবে, এফিশিয়েন্ট হবে, দেখতে সুন্দর, দামও কম হবে, কারণ তারা প্রযুক্তি ব্যবহার করে কাজগুলো করবে। তো কাজে আমাদের দেশীয় যে শিল্পগুলো সেটা মার খেয়ে যাবে, এবং তাই হচ্ছে। এই যে আজকে আমরা গ্লোবাল ইকোনমি চালু করার ফলে আমাদের কিন্তু পাট ছিল আমাদের একটা প্রধান এক্সপোর্ট সামগ্রী। পাটজাত দ্রব্যগুলো আমরা রপ্তানি করে প্রচুর আয় করতাম। কিন্তু এখন বিদেশিরা, এখন আমাদের বিদেশি পণ্য এত সয়লাভ হয়ে গেছে, পাটের বিকল্প হিসাবে পলিথিন বা
বয়ন, তন্তু, এগুলো অনেক উন্নত মানের সিনথেটিক এরকম বিভিন্ন ধরনের আধুনিক যে বিকল্প পণ্যগুলো আসার কারণে আমাদের পাটজাত পণ্যগুলো মার খেয়ে গেছে। তারপর মুসলিম, সেটা মার খেয়ে গেছে। এরকম ভাবে লোকাল ইন্ডাস্ট্রি গুলো মার খেয়ে যাবে যদি আমরা ফ্রি মার্কেট ইকোনমি চালু করি। কারণ বিদেশি অনেক ভালো ভালো কোম্পানিগুলো চলে আসবে, তাদের সাথে কম্পিটিশন আমাদের দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলো ঠিক রাখতে পারবে না। কাজে আমাদের মুক্ত অর্থনীতি চালু করা উচিত না। তারপরে তাদের আরেকটা যুক্তি হচ্ছে যে কনজিউমার গুডস, এটার উৎপাদন কমে যাবে। কনজিউমার গুডস বলতে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য যে প্রয়োজনগুলো, যে জিনিসগুলো দরকার, যেমন আমাদের চাল, মানে আমাদের যে মৎস্য, আমাদের যে পোল্ট্রি, ডেয়ারি, এগুলো। কিন্তু এটার বিনিময়ে যেটা হবে, লাক্সারিয়াস পণ্যগুলো বেশি চলে আসবে। আজকে তাই হয়েছে। আমাদের মার্কেটে দেখেন যে ইন্ডিয়ার পণ্যগুলো, থাইল্যান্ডের, ফ্রান্স, ইংল্যান্ডের বিভিন্ন লাক্সারিয়াস পণ্যগুলো আজকে বাজার ছয়লাভ। মানুষ এখন লাক্সারিয়াস পণ্য উৎপাদন করছে, এগুলো বিদেশ থেকে নিয়ে আসছে, কিন্তু আমাদের যে বেসিক পণ্যগুলো সেটা উৎপাদন করতে চাচ্ছে না, কারণ এটা লাভ কম। তো এটা একটা নেতিবাচক দিক যে কনজিউমার প্রোডাক্টস কমে যাবে, কিন্তু লাক্সারিয়াস পণ্য বেশি তখন বাজারে আসবে, উৎপাদন হবে। তারপর হচ্ছে যে ইনইকুয়ালিটি অফ ইনকাম, যে মুক্তবাজার অর্থনীতির ফলে একটা শ্রেণী আছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে। তারা ব্যবসা করবে, বিদেশে ইনভেস্ট করবে, দেশ থেকে দুর্নীতি করে টাকা নিয়ে বিদেশে ইনভেস্ট করবে, তারা প্রচুর টাকার অধিকারী হবে। কিন্তু আরেকটা শ্রেণী যারা গরিব, তাদের উন্নয়ন হবে না, কারণ ব্যবসা করতে গেলে তো টাকা দরকার, তাদের টাকাও নেই, ব্যবসা করতে পারবে না। কাজেই তারা দিন দিন গরিব থেকে গরিবতর হবে। তাহলে সামাজিক একটা বৈষম্য সৃষ্টি হবে মুক্তবাজার অর্থনীতির ফলে। ইকোনমিক ইনস্টেবিলিটি, এটা সবচেয়ে বড় একটা যুক্তি এটার বিপক্ষে, যে আর্থিকভাবে অস্থিতিশীলতা দেখা দিবে। আজকে যদি আমরা মুক্তবাজার অর্থনীতির ফলে আমাদের দেশের যে অর্থনৈতিক বিভিন্ন টাকা দরকার, লোন দরকার, আমরা কিন্তু তখন বিদেশি ব্যাংকগুলো কাছ থেকে আমরা নিব। IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এইসব প্রতিষ্ঠান থেকে আমরা তখন ধার করব, টাকা নিব। কিন্তু তারা যদি হঠাৎ করে বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আমরা আমাদের ব্যবসা খাত ধস নামবে। তো মুক্তবাজার অর্থনীতি চালু করলে কিন্তু ফাইন্যান্সিয়ালও কিন্তু বিদেশি ব্যাংকাররা, ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো আমাদের দেশে এসে আমাদেরকে ঋণ দিবে, আমরাও তাদেরকে নিব। কিন্তু হঠাৎ করে যদি কোনো কারণে তারা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল খাতে আমরা যে ইনভেস্ট করছিল আমাদের যে টাকার উপর ভিত্তি করে, তখন সেই ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করতে পারবে না। এতে করে আর্থিক অস্থিতিশীলতা দেখা দেবে। যে কারণে 1997 সালে যে এশিয়াতে যে ক্রাইসিসটা হয়েছিল, এটা কিন্তু ওই কারণে যে ওই সময় আমরা জানি যে IMF, ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে আমাদের এশিয়ান দেশগুলো, বিশেষ করে ফিলিপিন, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, এই সমস্ত দেশগুলো কিন্তু সেই IMF, ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে প্রচুর পরিমাণ তারা লোন নিয়েছে। কিন্তু হঠাৎ করে IMF, ওয়ার্ল্ড ব্যাংকের শর্ত না মানার কারণে পরবর্তী ইনস্টলমেন্ট বন্ধ করে দেয়। পরে তাদের এই যে খাতে বাইরের থেকে টাকা এনে ইনভেস্ট করার কথা ছিল, সেটা মাঝখানে এসে যখন বন্ধ করে দেয়, তখন ইনভেস্টররা মাথায় হাত, তাদের উৎপাদন বন্ধ হয়ে গেছে, যার কারণে তাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় ধরনের ধস নামে, এবং সেটা এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, তারপর লাতিন আমেরিকাতে ছড়িয়ে পড়ে। তো এই যে অর্থনৈতিক যে অস্থিতিশীলতা, সেটা মুক্তবাজার অর্থনীতির ফলেই কিন্তু হয়েছিল। কাজে এটা একটা বড় নেগেটিভ দিক, যে আমরা যদি বিদেশিদের উপর ডিপেন্ড করি, বিদেশি ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো, যেমন আমরা এই যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছি, IMF এর কাছ থেকে টাকা নিচ্ছি, ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে টাকা নিচ্ছি। এখন ফর এক্সাম্পল এই যে পদ্মা সেতু একটা উদাহরণ, আমরা পদ্মা সেতু স্টার্ট করলাম, হঠাৎ করে IMF, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে, কারণ পদ্মা সেতুর একটা বেশ মেজর অংশ আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে নেওয়ার কথা ছিল, তারা বন্ধ করে দিচ্ছে। আমরা কি করব? বসে গেলাম। কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা খুব শক্ত লিডারশিপের কারণে কিন্তু আমরা এটা পার হচ্ছি, নাহলে কিন্তু আমরা অনেক টাকা লুজ হয়ে যেত, অনেক ক্ষতিগ্রস্ত হইতাম। এরকম ভাবে মুক্তবাজার অর্থনীতির ফলে এই অর্থনৈতিক অস্থিরতা দেখা দেয়। তারপরে লেবারদের একটা নির্যাতন, অত্যাচার, কারণ মুক্তবাজার অর্থনীতির মূল উদ্দেশ্য কিন্তু আমি বলছি যে মুনাফা অর্জন, লাভ। কাজে ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা এই লাভের আশায় তাদের যে শ্রমিক, তাদেরকে ঠকিয়ে নির্যাতন করে 12 ঘন্টা কাজ করে 8 ঘন্টার মূল্য দেয়, অথবা তাদের যে পরিবেশ, খুব নোংরা পরিবেশে তাদেরকে কাজ করায়। এই যে একটা অত্যাচার, নির্যাতন, সেটা মুক্তবাজার অর্থনীতিতে হয়। কারণ মুক্তবাজার অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে
লাভ করা, মুনাফা করা, অত্যাচার জুলুম যাই করুক তার বিনিময়ে আমার লাভ হইতে হবে। এই লাভ হইতে গেলে অন্যকে ঠকিয়ে, অন্যকে অত্যাচার করে, নির্যাতন করে তাকে 10 টাকা জায়গায় 5 টাকা দিয়ে আমার লাভ, এটি হচ্ছে মুক্তবাজার অর্থনীতি। তো কাজে এতে করে এই শ্রমিকদের একটা অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়। তো এখন ফাইনালি হচ্ছে যে আমরা মুক্তবাজার অর্থনীতিটা আমাদের আসলে চালু করা উচিত কিনা, কারণ এটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তাহলে কি করণীয়? যে হ্যাঁ, আমরা কি বসে থাকবো? না, কারণ এখন সারা বিশ্বই চলছে মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে। কাজে এখান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। কাজে আমাদের তাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তবে হ্যাঁ, চলার আগে আমাদের কি করণীয়? আমাদের কিছু নিজস্ব ব্যবস্থাপনা তৈরি করতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, আমাদের অর্থনৈতিক যে নীতিমালাগুলো সেটাকে আরো স্ট্রেনথেন করতে হবে, আপডেট করতে হবে, যাতে করে বিদেশিরা এসে ইচ্ছা মতো তারা ব্যবসা করতে না পারে। আমাদের যে দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আরো বেশি স্ট্রং করতে হবে, তাদেরকে লোন দিতে হবে, তাদেরকে বিভিন্ন ফ্লেক্সিবিলিটি দিতে হবে, তাদেরকে বিভিন্ন ইনসেন্টিভ দিতে হবে, সুযোগ দিতে হবে, যাতে করে গ্লোবাল কোম্পানির সাথে তারা কম্পিটিশন করতে পারে। আমাদের একটা উদ্যোক্তা শ্রেণী সৃষ্টি করতে হবে, দক্ষ উদ্যোক্তা শ্রেণী, তাদেরকে লোন দিতে হবে, তাদেরকে ট্রেন আপ করতে হবে, তাদের প্রজেক্টের সুযোগ সুবিধা দিতে হবে, গভর্নমেন্ট থেকে দিতে হবে। আমাদের দেশীয় যে কোম্পানিগুলো আছে, দেশীয় যে উদ্যোক্তা আছে, তাদেরকে শক্তিশালী করে, তাদেরকে মজবুত করে দেন আমরা মুক্তবাজার অর্থনীতি চালু করি। তখনই আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলো বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে কম্পিটিশন করে আমরা সেখান থেকে মুনাফা অর্জন করতে পারবো। কাজেই মুক্তবাজার অর্থনীতি সেই গ্লোবালাইজেশনের যুগে অবশ্যই মুক্তবাজার অর্থনীতি আমাদের চালু করতে হবে, তার থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। তবে চালু করার আগে আমাদের কিছু ব্যবস্থাপনা, দ্যাট মিনস আমাদের নিজস্ব আর্থিক প্রতিষ্ঠানগুলো, ব্যাংক খাতগুলো শক্তিশালী করতে হবে, পলিসিগুলো, অর্থনৈতিক পলিসিগুলোকে আরো বেশি স্ট্রেনথেন করতে হবে, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে আরো ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে, আমাদের উদ্যোক্তা শ্রেণী সৃষ্টি করতে হবে, তারপরে আমরা মুক্তবাজার অর্থনীতি চালু করি। এই হচ্ছে আজকের মূলত লেকচার। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কোনো কোশ্চেন আছে কিনা? না থাকলে আজকে লেকচার এখানে শেষ করতে পারি। হাউ স্যার? স্যার শেষে স্যার টপিকসের সারমর্মটা স্যার যদি আর কি সারমর্ম হচ্ছে মুক্তবাজার অর্থনীতি বলতে আমরা কি বুঝি, উন্নয়নশীল দেশগুলোর জন্য মুক্তবাজার অর্থনীতির কতটুকু উপযোগী, অথবা উন্নয়নশীল দেশে মুক্তবাজার অর্থনীতি চালু করার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। তখন এই যে পক্ষে যারা বলছে যে কি কারণে মুক্তবাজার অর্থনীতি ব্যবস্থাটা আমাদের চালু করা উচিত, এই যে পক্ষে যে যুক্তিগুলো দিয়েছে সেটা আপনারা বলবেন, আর বিপক্ষে যারা বলছে সেগুলো বলবেন। তারপরে ফাইনালি আপনারা কনক্লুশন টানবেন যে আসলে যেটা আমি বললাম একটু আগে, যে এই গ্লোবালাইজেশনের যুগে যেখানে সারা বিশ্ব এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, কানেক্টেড, কাজে এখান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। সারা বিশ্বে চলতেছে এখন মুক্তবাজার অর্থনীতি, কাজে এখান থেকে দূরে থেকে আলাদা থাকার আমাদের কোনো সুযোগ নেই। এইটার সাথে আমাদের ইন্টিগ্রেশন, আমাদেরকে ইনভলভ হইতে হবে। তবে হওয়ার আগে যেটা আমাদের করণীয়, আমাদের মুক্তবাজার অর্থনীতি চালু হলে আমাদের দেশীয় যে প্রতিষ্ঠানগুলো মার খাওয়ার সম্ভাবনা আছে, যেটা বিরুদ্ধে যারা বলছে, তারা এই যে যুক্তিগুলো দিচ্ছে, এই যুক্তিগুলো কিন্তু আসলেই যুক্তিসঙ্গত। তো ওই ব্যবস্থাগুলো আমাদের, ওই দুর্বলতাগুলো আমাদের কাটিয়ে উঠে, দুর্বলতাগুলো আমাদের শক্তিশালী করে দেন আমরা মুক্তবাজার অর্থনীতি পুরোপুরি চালু করি। তাহলেই মুক্তবাজার অর্থনীতির যে সুযোগগুলো, উপকারগুলো আমরা ভোগ করতে পারবো। এটাই হচ্ছে মূল কথা।